আজকের অধ্যায় ইতিহাসের ধারণা। ইতিহাসের গল্পস্বল্প। যত পুরনো দিনের কথাই হোক, গল্পের মতো করে বললে সবারই ভালো লাগে। কিন্তু মুশকিল হলো, অনেক ইতিহাস বইতেই গল্পগুলি ভালো জমে না। খালি রাজা উজিরের নাম ধাম, যুদ্ধের সাল তারিখ। তাই ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো সেই মজাটা সবাই পায় না। গুলিয়ে যায় নামগুলি, মনে থাকে না সাল তারিখ, কে কার পরে ক্ষমতায় এলেন, সেসব মনে রাখা খুবই কঠিন। কিন্তু কঠিন হলেও একটু আধটু নাম বা সাল মনে রাখা জরুরি, কারণ যেসব ঘটনার কথা ইতিহাস বইতে থাকে সেগুলি আজ থেকে অনেক অনেক বছর আগে ঘটেছিল। আবার সব ঘটনাগুলি একই দিনে বা একই বছরে ঘটেনি। তাহলে কিভাবে জানা যাবে কোন ঘটনাটা কবে ঘটেছিল? তাই আগে পরে করে সাজাতে হয় ইতিহাসকে। তার জন্যে জানতে হবে ঘটনাগুলির সময়কাল। ইতিহাসে সময় মাপতে গেলে চাই তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ, এইসব নানা সময় মাপার হিসেব। সেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসেব বিশেষ কাজেই লাগে না। তাই সাল তারিখগুলি যতই জটিল হোক, আসলে ওরা নির্দোষ। পাছে আমরা সময়ের হিসেবে গোলমাল করে ফেলি, তাই তো ওরা আমাদের সাবধান করে দেয়। ফলে ইতিহাস বইতে একটু আধটু সাল তারিখ থাকবেই। নানান ধাঁধা বা মজার হিসাব করে সাল তারিখ মনে রাখাটা একটা খেলা। জটিল নামগুলি নিয়ে দুশ্চিন্তা তবু থেকেই গেল। কারো যদি নামের আগে গঙ্গাই কুণ্ডজল বা সকলোত্তর পথনাথের মতো উপাধি বসে, কারো যদি নাম হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এসব নাম বা উপাধি মনে রাখা খুবই কঠিন। কিন্তু এই উপাধি বা নামগুলি অনেক কাল আগে মানুষদের, তাই তারাও হয়তো এত বড় বড় নাম উপাধি নিয়ে গোলমালে পড়তেন। কিন্তু উপায় ছিল না। এই সময় অত বড় বড় খাটোমোটো উপাধি এবং নামেরই চলন ছিল। সেই নামগুলি এখন আর বদলে নেওয়ার উপায় নেই। বাবর, আকবর প্রভৃতি নামগুলো বেশ ছোট ছোট, সহজেই মনে থাকে। কিন্তু যতই শক্ত লাগুক, দন্তি দুর্গ নামের কাউকে তো আর ছোট করে দন্তি বা দুর্গ বলে লেখা যায় না। কিন্তু ধরা যাক তোমাদের কারো কারো বেশ মনে থাকে সব নাম বা সাল। ইতিহাস বুঝতে পারা কি তাকেই বলে? সোজা কথায় এর উত্তর হলো না। সাল তারিখ, নাম ধাম মুখস্থ থাকলেই ইতিহাস জানা হয় না। তাহলে ইতিহাস জানা কাকে বলে? ছোট করে বললে বলা যায়, বছরের পর বছর ঘটা নানান ঘটনা এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করাই ইতিহাস জানা। এমন অনেক ঘটনা এবং কাজ আগে ঘটেছে যার ছাপ আজও আমাদের চারপাশে রয়েছে। তাই সেই সব কাজ এবং ঘটনাগুলো বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরির জন্যই ইতিহাস পড়ার দরকার হয়। টুকরো কথা। ইতিহাসের উপাদান। ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়। যেমন লেখক, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলে লেখক। তামার পাতে লেখা হলে তা হয় তাম্রলেখ, আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ। আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। ইতিহাস জানার রকম ফের। পুরনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে সেগুলোই অতীতের কথা জানতে সাহায্য করে। পুরনো ঘর বাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে এক একটা সময় মানুষের বিষয় আমরা জানতে পারি। তাই সেগুলি ইতিহাসের উপাদান। কিন্তু প্রকৃতির কোপে আর মানুষের হাতে পড়ে সেসব উপাদানের অনেক কিছুই আজ আর নেই। তাই একটানে ইতিহাস জানার উপায়ও নেই। ভাঙাচোরা, ছিঁড়ে যাওয়া উপাদানের টুকরো খুঁজে নেন ঐতিহাসিক। তারপর সেগুলিকে সাজিয়ে নেন আগে পরে করে। তার থেকে তৈরি করেন অনেক আগে সেই সময় একটা ছবি। আর যেখানে উপাদানের টুকরো পাওয়া যায় না, সেখানে ফাঁক থেকে যায়। টুকরো উপাদান দিয়ে
ইতিহাসের ফাঁক ভরাট করার সময় ঐতিহাসিককে সাবধান থাকতে হয়, খেয়াল রাখতে হয় যাতে টুকরো ঠিক সময় ঠিক জায়গায় খাপ খায়। সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে বদলে যায় কথার মানে, সেটা ঐতিহাসিককে মনে রাখতে হয়। আজকাল তোমরা বিদেশি বলতে ভারতের বাইরে অন্য দেশের লোকেদের বোঝো, কিন্তু সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকেও ওই গ্রামবাসীরা পরদেশি বা অজনবী ভাবতেন। ফলে মুঘল যুগের কোনো লেখায় পরদেশি কথাটা দিয়ে সবসময় ভারতের বাইরে থেকে আসা লোক বোঝাতো না, সেটা খেয়াল রাখতে হবে। আবার ধরো, দেশ বলতে অনেকেই তাদের আদি বাড়ি বোঝেন। যেমন কেউ হয়তো বলেন তার দেশ বর্ধমান। এখানে দেশ আসলে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাচ্ছে, কারণ বর্ধমান জায়গাটি ভারত বা পাকিস্তানের মতো দেশ নয়, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। তাহলে সুলতানি বা মুঘল আমলে কিংবা আজকের দিনেও দেশ কথাটার কত রকম ব্যবহার হয়। যখনই ইতিহাস পড়বে তখন আগে বুঝে নেবে কোন সময় কোন অঞ্চলের কথা সেখানে বলা হচ্ছে। এই বইতে প্রায় 1000 বছরের ভারতের ইতিহাস তোমরা জানবে। মোটামুটি খ্রিস্ট 7ম শতক থেকে 17 শতক পেরিয়ে অষ্টাদশ শতকের গোড়া পর্যন্ত এই 1000 বছরের ভারতবর্ষে অনেক কিছু বদল ঘটেছে। আবার কিছু কিছু বিষয়ে মিল রয়ে গেছে, কোনো কোনো বদলই রাতারাতি ঘটেনি। এখানে সেই ধারাবাহিক বদলগুলির নানা কথাই বলা হয়েছে। টুকরো কথা, হিন্দুস্তান, ইন্ডিয়া। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তিনি অবশ্য এদেশে আসেননি, তিনি পারসিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। উত্তর পশ্চিম ভারতে সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তখন সেই অঞ্চলের নাম হয় হিদুস। ইরানি ভাষায় স-এর উচ্চারণ নেই, তাই স বদলে গিয়ে হয়েছিল হ। ফলে হিন্দু বৌদ্ধ অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত হলো। আবার গ্রিক ভাষায় হ-এর উচ্চারণ নেই, তার বিকল্প হ্রস্বই। অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। তবে খেয়াল রেখো, সে সময় ইন্ডিয়া শব্দটি হিন্দু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝাতো। পরবর্তী সময় গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকেই বোঝানো হতো। উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র। এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায়, হিন্দুস্তান। আরবি ফার্সি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি লেখাতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। এক্ষেত্রে সিন্ধু নদীর সংলগ্ন অঞ্চলকেই হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে। 10ম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলাম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। ইতিহাসের কোন ভাগ? একটি দিনকে আমরা ঘন্টা, মিনিট বা সেকেন্ডে ভাগ করতে পারি, কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কি? ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করে লম্বা সময়কালকে। সাধারণভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 যুগে ইতিহাসের সময়কে ভাগ করা হয়। সেই অর্থে যে 1000 বছরের কথা এখানে আলোচনা করা হয় সেটা মধ্যযুগে পড়ে। কিন্তু মনে রাখা দরকার যে এভাবে যুগের পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না। হঠাৎ করে কোনো একদিন সকাল থেকে একটি যুগ শেষ হয়ে আর একটি যুগ শুরু হয়ে যায় না। তাহলে কিভাবে বোঝা যায় কোন সময়টি কোন যুগে পড়বে? আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময় দেখা যায়। সেগুলির তফাৎ থেকেই যুগ ভাগ করা হয়। তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত? আগে অনেকে বলতেন
সে সময় অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেই সময় ইতিহাস লিখেছেন। তাতে দেখা যায় তখন জীবনের নানা দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। এই বইতে সেসব উন্নতির কথাও তোমরা জানতে পারবে। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র। বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা সেই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। কখনো রাজার শাসন নড়বড়ে হয়ে গিয়েছিল, আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। ধর্ম ভাবনায় বেশ কিছু নতুন পথের হদিশ সে সময় মানুষ পেয়েছিল। আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয়, ভক্তি দিয়েই ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছে। সাধারণ লোকের মুখেই ভাষাই হয়ে উঠেছিল ধর্ম প্রচারের মাধ্যম। তার ফলে ভারতের নানান অঞ্চলে আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয়। পাশাপাশি ছিল নানা ধরনের শিল্পচর্চা। কিন্তু শিল্প হোক আর সাহিত্য, সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা। সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম। তাই বলা হয় চোল রাজারা মন্দির বানিয়েছিলেন, অথবা তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। অসংখ্য সাধারণ কারিগর এবং শিল্পী যারা মন্দিরগুলো এবং তাজমহল বানালেন, তাদের বেশিরভাগ নাম আমরা জানি না। টুকরো কথা, আদি মধ্যযুগ। রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরো দুপুরবেলার কথা, সেটা না সকাল না বিকেল। তেমনি ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টাকে বলেন আদি মধ্যযুগ।